Hello viewers, I welcome you all to my own YouTube channel. আমরা আজকে যে লেকচারটি বানাচ্ছি ওটি আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ বাংলাতে বানাবো। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিল, সেই কারণে বাংলাতে বানাচ্ছি। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে এই যে নেম রিঅ্যাকশনের যে লেকচার সিরিজটা আছে এটা কোন চ্যাপ্টারের উপরে। আসলে এটা কোনো চ্যাপ্টারের উপরে না, এটা 11-12 এর যে সমস্ত ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশনগুলি আছে, যেমন আপনার অ্যালডোল, কেনিজারো, রাইমার্টিম্যান, বেনজোইন, নোভেনজেল, পার্কিন এটসেট্রা, SN1, SN2, E1, E2 এগুলির উপরে। তো ওই নেম রিঅ্যাকশনটা হলো আপনার ক্লাস 11-12 এর পুরো অর্গানিক কেমিস্ট্রি যে সিলেবাসটা আছে ওর উপরে বেস করে ইম্পর্টেন্ট রিঅ্যাকশনগুলিকে বের করে আলাদাভাবে অ্যানালাইসিস করা, এটাই আমার উদ্দেশ্য, কারণ এখান থেকে অনেক কোশ্চেন আসে। তো আমরা আমাদের গত লেকচারে SN2 রিঅ্যাকশন সম্পর্কে কিছুটা দেখেছিলাম। তো আমি আশা করছি যে আপনাদের ওই লেকচারটা কাজে লেগেছে। তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব ওটা হচ্ছে আপনার SN1। তাহলে এটা হচ্ছে আপনার SN1 রিঅ্যাকশন। SN1 বলতে কি বোঝায়? SN1 বলতে বোঝায় সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক মনোমলিকিউলার। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক মনোমলিকিউলার, অথবা অনেকে এটাকে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মনোমলিকুলার রিঅ্যাকশনও বলতে পারেন। তো আমি কিছু পয়েন্ট এখানে লিখেছি, কিছু ক্রাইটেরিয়া যেখানে SN2 হতে পারে। তো ক্রাইটেরিয়াগুলো একটু প্রথমে দেখে নেই। আর SN1 এ সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে এটা আমি আপনাদেরকে কিছু রিঅ্যাকশনের সাহায্যে বোঝাতে চেষ্টা করেছি। তো প্রথমে দেখছি কিছু কিছু ক্রাইটেরিয়া যেটা দরকার SN1 এর জন্য। ইট অকার্স ইন টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড জেনারেলি, মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অথবা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড যেগুলো আছে ওদের মধ্যে জেনারেলি SN2 হয়, SN1 হয়। তো একটা এক্সাম্পল দেখি আমরা। এই যে এখানে যে কার্বনটা আছে যার সাথে হ্যালোজেনটা জোড়া লাগানো আছে, এখানে দেখুন এই কার্বনের সাথে 3টি অ্যালকাইল গ্রুপ জোড়া লাগানো আছে, একটা মিথাইল গ্রুপ, একটা ইথাইল গ্রুপ, একটা প্রোপাইল গ্রুপ। তো এই 3টা অ্যালকাইল গ্রুপ যেহেতু এই কার্বনের সাথে জোড়া লাগানো আছে যেটার সঙ্গে হ্যালোজেনটা আছে, এখানে এটাকে বলা হচ্ছে টারশিয়ারি কার্বন অ্যাটম। তো টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড এটা। তাহলে দেখুন কিভাবে হয়। SN1 এর জন্য আপনারা সবসময় মনে রাখবেন এটার মধ্যে অ্যাকুয়াস কন্ডিশনে SN1 হয় বেশি। ঠিক আছে, আমরা গতদিন SN2 রিঅ্যাকশনে দেখেছিলাম যে SN2 এর জন্য আপনাদের পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট দরকার ছিল, such as DMSO, THF, DMF, বাট SN1 রিঅ্যাকশনের জন্য আপনাদের যেটা দরকার লাগবে এটা হলো আপনার অ্যাকুয়াস কন্ডিশনে KOH, NaOH, BaOH whole 2, CaOH whole 2 এটসেট্রা। সাধারণত আপনাদের KOH আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েই এটা করা হয়। তো কি হচ্ছে এখানে, এখানে আপাতত দেখতে পাচ্ছেন যে Clটা সরে গিয়ে OH ঢুকেছে, মানে হচ্ছে এটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, মানে Cl সরিয়ে আমি OH ঢুকালাম, এটাকে সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলা হয়। একটা সরিয়ে একটা সাবস্টিটিউট হয়েছে। তো অ্যাকচুয়ালি মেকানিজমটা কিভাবে হয়, আসলে এই মেকানিজমটার মধ্যেই সমস্ত কিছু লেখা আছে, আর সমস্ত রকমের ইনফরমেশন এখানেই আপনারা পেয়ে যাবেন। তো আমরা দেখছি, প্রথমে দেখুন এখান থেকে Clটা বেরিয়ে গেছে Cl মাইনাস হয়ে। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে Clটা কি শুধু শুধু জলে দিলে এটা বেরিয়ে যাবে এখান থেকে? সেজন্যই পোলার প্রোটিক সলভেন্টের দরকার হয়। কারণ পোলার প্রোটিক সলভেন্ট যেগুলো আছে, সাচেজ মনে করুন আপনার H2O, HCl, aqueous HNO3, aqueous H2SO4, ওইগুলোর মধ্যে ওইগুলিকে আপনাকে বলা হয় পোলার প্রোটিক সলভেন্ট। পোলার প্রোটিক সলভেন্ট মানে কি? ওটা পোলার, আবার আপনার H+ ও ডোনেট করতে পারে। প্রোটিক মানে হলো আপনার প্রোটন ডোনেট করতে পারে এই সমস্ত কম্পাউন্ড। তো অ্যাকচুয়ালি কি হয়, এদের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা বেশি হয়। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যারা জানেন তো জানেন, যারা না জানেন তাদের জন্য বলছি। ইট ইজ দ্য এবিলিটি অফ এ সলভেন্ট টু স্প্লিট দ্য মলিকিউল ইনটু টু ডিফারেন্টলি চার্জড স্পিসিস। তো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ওয়াটারে হলো 80, এটা স্ট্যান্ডার্ড। তো H2SO4 এর 111.11 হতে পারে, 111 পয়েন্ট সামথিংও হতে পারে, আমি ঠিক বলতে পারছি না। কিন্তু মনে রাখতে হবে যত ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি হবে তত এই যে আপনার সলভেন্টটা আছে ওর ওই মলিকিউলটাকে দুইটা ডিফারেন্ট চার্জ স্পিসিসে ভাগ করার টেন্ডেন্সি বেশি থাকে। সেজন্যই আমরা যখন আপনাদের এই যে ইনঅর্গানিক সল্ট অ্যানালাইসিসে যে সময় আমরা ল্যাবরেটরিতে গিয়ে যখন আমরা সলিবিলিটি চেক করি, প্রথমে সল্টটাকে আমরা জলে গোলার চেষ্টা করি।
যদি জলে না গলে তাহলে গরম জলে গোলার চেষ্টা করি, না হলে আমরা ডাইলিউট HCl এ গোলার চেষ্টা করি, না হলে আমরা কনসেন্ট্রেটেড HCl এ গোলার চেষ্টা করি, নয়তো আমরা ডাইলিউট HNO3 তে ডিজলভ করার চেষ্টা করি, না হলে আমরা কনসেন্ট্রেটেড HNO3 তে ডিজলভ করার চেষ্টা করি। কারণ এগুলির যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে এগুলি ইনক্রিজিং অর্ডারে আছে। তো জলে না গললে ওর থেকে বেশি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট আছে যেমন HCl ওর মধ্যে গোলার চেষ্টা করি। না হলে HNO3 তে, তারপরে না হলে আপনার অ্যাকোয়ারিজিয়াতে, না হলে এটা অ্যাকোয়ারিজিয়া ইনসলিউবল সল্ট হয়ে যাবে। তো এই যে পোলার প্রোটিক সলভেন্টের যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা আছে, ওই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের জন্যই আপনার এই যে মলিকিউলের এই যে ভাগটা স্প্লিট আপ হয়ে যায়। তো স্প্লিট আপ হয়ে গেলে কি হলো, এখানে Cl এর উপর একটা মাইনাস চার্জ এসে পড়বে, Cl টা বেরিয়ে গেল, ওটা আমি লিখছি না। যেটা আমার দরকার এটা হলো আপনার এই যে কার্বোক্যাটায়নটা। কারণ এখান থেকে যখন আপনার ক্লোরিনটার এই দুইটা বন্ডের সমস্ত ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাবে, কার্বনের উপর ইলেকট্রন ডেনসিটি কমে যাবে, সেই কারণে একটা প্লাস চার্জ, অথবা কার্বনের ব্যালেন্সিও দেখুন আপনারা এখানে 3 আছে, এটা কার্বোক্যাটায়ন জেনারেট হয়েছে। আপনারা কেমিক্যাল বন্ডিং এ কিংবা জিওসির মধ্যে দেখতে পেরেছিলেন নিশ্চয়ই যে এটা কার্বোক্যাটায়নের যে হাইব্রিডাইজেশন হয় এটা sp2 হয়। sp2 মানে এটা প্ল্যানার স্টেটে থাকে। যেই মাত্র প্ল্যানার স্টেটে থাকবে, ওই প্ল্যানার স্টেটে থাকলে পরে ওই যে নিউক্লিওফাইলটা আপনি এখানে অ্যাড করেছেন OH মাইনাসটা, প্ল্যানার মানে এটা এইভাবে প্লেনে আছে। তো প্ল্যানার মানে উপর থেকেও অ্যাটাক করতে পারে OH টা, নিচ থেকেও অ্যাটাক করতে পারে। তাহলে এটার যে রিঅ্যাকশনের যে টাইপটা এটা নন স্টিরিও স্পেসিফিক হবে। আমি SN2 রিঅ্যাকশনে বলেছিলাম স্টিরিও স্পেসিফিক মানে রিঅ্যাকশনের সাইটটা স্পেসিফাইড, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা OH টা হয়তোবা উপর থেকে নয়তোবা নিচ থেকে অ্যাটাক করতে পারে। এই প্লেনের উপর থেকে অ্যাটাক করতে পারে, নিচ থেকে অ্যাটাক করতে পারে। মিন্স কি, the probability of attacking the OH from the top side and the bottom side are equal. তাহলে এখানে দুইটি ইনানশিওমার তৈরি হয়। ইনানশিওমার ওই আপনাদের ওই স্টিরিও কেমিস্ট্রিতে আছে। ইনানশিওমার মানে দুইটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড যাদের মিরর ইমেজটা মানে একটা আর একটা মিরর ইমেজ। ওকে, মানে এই যে কম্পাউন্ডটা আছে এই কম্পাউন্ডের মিরর ইমেজটা হলো এটা। তাহলে মনে রাখতে হবে SN1 এ সবসময় ইনানশিওমার প্রডিউস হয় 1:1 রেশিওতে। কারণ আপনি বলতে পারবেন না ওইটা উপর থেকে অ্যাটাক করবে না নিচ থেকে অ্যাটাক করবে। দ্য প্রবাবিলিটি ইজ 1:1। সো SN1 রিঅ্যাকশনের ক্ষেত্রে যে দুইটা কম্পাউন্ড প্রডিউস হয়, দুইটা ইনানশিওমার যে প্রডিউস হয়, ওদের যে কনসেন্ট্রেশন থাকবে এটা 1:1 কন্ডিশনে থাকবে। তো আপনারা নিশ্চয়ই জানেন যে 1:1 রেশিওতে যদি কোনো ইনানশিওমারের মিক্সচার থাকে, ওই মিক্সচারটাকে বলা হয় রেসিমিক মিক্সচার। রেসিমিক মিক্সচার কাকে বলা হয়? রেসিমিক মিক্সচার is a mixture of two enantiomers present in 1:1 ratio, and racemic mixture is generally optically inactive in nature because the two enantiomer cancel out the rotation of one another completely. কারণ ইনানশিওমার যদি এটা হয়, এটা যদি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, ওর ক্লকওয়াইজ রোটেশন, ওর যে যদি ক্লকওয়াইজে 10 ডিগ্রি রোটেশন হয়, আর যদি এটা একটা মিরর ইমেজ হয়, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজে 10 ডিগ্রি রোটেশন হবে, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এই যে SN1 এর যে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা আসে তো আপনাদের এক্সামে যে কোশ্চেনগুলি আসে, এই কোশ্চেনগুলি জেনারেলি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড থেকেই আসবে। আর নতুবা আপনাদের নিচে কিছু আমি হাইড্রেট শিফট মিথাইল শিফট দেখিয়েছি, ওগুলি ইম্পর্টেন্ট আছে। প্রথমে এটা ভালোভাবে দেখছি আগে। তো ফার্স্টে কি হয়, এই Cl মাইনাসটা এখান থেকে বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পরে এখানে একটা প্লাস চার্জ জেনারেট হয়। এটা একটা কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন ইজ জেনারেলি প্ল্যানার ইন নেচার হুইচ হ্যাজ আ হাইব্রিডাইজেশন অফ sp2 অফ দিস কার্বন অ্যাটম। OH টা উপর দিয়ে অ্যাটাক করতে পারে, নিচ দিয়ে অ্যাটাক করতে পারে। যে মাত্র উপর দিয়ে অ্যাটাক করলো OH টা আসে পড়বে ইন ফ্রন্ট অফ দ্য ভিউয়ার, মানে আমি এটাকে সলিড ওয়েজে লিখেছি। আর যদি আপনার OH টা নিচ দিয়ে অ্যাটাক করে তাহলে এটা হবে আপনার রিয়ার টু ভিউয়ার। তাহলে কি হচ্ছে, আপনার এই যে কম্পাউন্ডটা আছে এটার মিরর ইমেজটা হলো এটা। তাহলে এটা আর এটা দুইটাই আপনার ইনানশিওমার, কারণ অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস। এই দেখুন আপনার দুটোটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, কারণ এখানে কাইরাল কার্বন আছে, আর কোনো প্লেন অফ সিমেট্রি নেই ওর মধ্যে, সেন্টার অফ সিমেট্রি নেই, এক্সিস অফ সিমেট্রি নেই, বাকি কোনো কিছুই নেই এর মধ্যে, কোনো সিমেট্রি এলিমেন্টই নেই। তাহলে কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ। ওর যে মিরর ইমেজটা ওটাও নিশ্চয়ই অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডস হুইচ আর নট দ্য মিরর ইমেজেস টু ইচ আদার আর নোন এজ এনানশিওমার। তো এনানশিওমার যখন প্রডিউস হয় SN1 রিঅ্যাকশনে, ওটা 1:1 রেশিওতে প্রডিউস হয়। যেই মাত্র আপনার 1:1 রেশিওতে প্রডিউস হবে, তাহলে ওই মিক্সচারটাকে বলা হবে রেসিমিক মিক্সচার। তাহলে SN1 রিঅ্যাকশনে একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে আমি দেখাচ্ছি আপনাকে, অনেকগুলো পয়েন্ট এখানে হয়ে গেছে। অকার্স ইন দ্য পোলার প্রোটিক সলভেন্ট, মানে ওই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি বেশি হয় তাহলে SN1 রিঅ্যাকশনটা ফাস্টার হবে, কারণ ওই বন্ডটা ভাঙার জন্য ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের দরকার। ইট প্রডিউসেস এ রেসিমিক মিক্সচার। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, রেসিমিক মিক্সচার মানে দুইটা ইনানশিওমারের মিক্সচার যেটা একটা একটা রোটেশন ক্যান্সেল করা যাবে। দো দা মিক্সচার কন্টেন টু অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার্স, দেখুন দো দা মিক্সচার কন্টেন্স টু অপটিক্যালি অ্যাক্টিভ আইসোমার্স
but the mixture is as a whole optically inactive due to the cancellation of the rotation of one enantiomer by another. তারপরে দেখুন এখানে যেটা আছে it occurs by the formation of a carbocation. তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কার্বোক্যাটায়ন প্রডিউস হয়েছিল। আর it does not depend upon the concentration of the nucleophile. মানে আপনি খালি জল দিয়ে করতে পারবেন, এখানে OH কে OH দিতে হবে এমন কথা নেই। যদি খালি জল দিয়ে করেন তাহলে জলটা এখানে এই রিঅ্যাকশনটাকে বলা হবে সলভোলাইসিস রিঅ্যাকশন। কারণ এখানে যে সলভেন্ট হিসেবে আপনি জল ইউজ করেছিলেন ওই জলটাই আপনার এখানে ইয়ে হিসেবে কাজ করছে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। তো সলভেন্ট ক্যান অ্যাক্ট অ্যাজ বোথ অ্যাজ নিউক্লিওফাইল এন্ড অ্যাজ সলভেন্ট, দ্যাটস ওয়াই এটা একটা সলভোলাইসিস রিঅ্যাকশনও হতে পারে। তো এই 7টা পয়েন্ট দেখার পরে আমরা যে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টে যাচ্ছি ওটা হচ্ছে আপনার এটা, মানে SN1 রিঅ্যাকশনে আপনারা সবসময় মনে রাখবেন যখনই কোনো জায়গায় একটি কার্বোক্যাটায়ন প্রডিউস হবে তো কার্বোক্যাটায়নটা আপনার স্টেবিলাইজ হওয়ার জন্য ওটার মধ্যে কম্পাউন্ডের মধ্যে রিঅ্যারেঞ্জমেন্ট হতে পারে, ওটা SN1 রিঅ্যাকশন সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা দেখতে পাচ্ছি আমি নিশ্চয় আশা করছি আপনারা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সম্পর্কে কিছুটা জানেন। তো সেই কারণে আমি এই কোশ্চেনটা একটা এন্ট্রান্সের কোশ্চেন। দেখুন এটা অ্যাকোয়াস KOH দিয়ে দেওয়া হয়েছে, অ্যাকোয়াস KOH দেওয়া হয়েছে মানে জেনারেলি এটা SN1 রিঅ্যাকশনে যাবে। তো অ্যাকোয়াস কারণ এটা পোলার প্রোটিক সলভেন্টে দেওয়া হয়েছে, অ্যাকোয়াস জল আছে এটার মধ্যে। তো কি হলো যেহেতু জল আছে তাহলে এই Clটা এখান থেকে ভেঙে চলে গেল, তো Cl মাইনাস হয়ে গেল, তাহলে এখানে একটা প্লাস চার্জ জেনারেট হবে। তো প্লাস চার্জ জেনারেট হবে যে ঠিক আছে এটা তো সেকেন্ডারি হয়ে গেল, কিন্তু প্রবলেমটা হচ্ছে এই যে মলিকিউলটা আছে এখানে এই মলিকিউলের মধ্যে আরো অন্য জায়গা আছে যেখানে গেলে এই প্লাসটা আর একটু স্টেবিলাইজ হতে পারবে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পজিশনটা বেনজাইলিক পজিশন, বেনজিন রিং এর পরের পজিশন, এখানে থাকলে পরে ওর আপনার এটা এটা নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন হয়ে যাবে, মানে এটা রেজোন্যান্সে টেক পার্ট করবে, মানে এটার প্লাস চার্জে ডিলোকালাইজেশন হবে। আমরা আগেই দেখতে পেয়েছিলাম চার্জ whenever is delocalized in nature has a higher stability। তাহলে কি হবে দেখুন এখান থেকে হাইড্রোজেনটা এখানে H মাইনাস শিফট হয়ে এখানে চলে যাবে, হাইড্রাইড শিফট বলে এটাকে, কেনেজারো রিঅ্যাকশনে আপনাদের দেখিয়েছিলাম হাইড্রাইড শিফট। তো এই হাইড্রাইড শিফট এখান থেকে এভাবে হলো, হওয়ার পর কি হলে এই কার্বনের যে আপনার ব্যালেন্সিটা আছে ওটা কমে গেছে, তাহলে এই প্লাস চার্জটা মাইগ্রেট হয়ে এই জায়গাতে এসে পড়লো। এখানে দেখুন এটা বেনজাইলিকও আবার টারশিয়ারিও। তো এখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা মোস্ট এই কমপ্লেক্সে এই কম্পাউন্ডের মধ্যে আপনি যদি মনে করেন যে এখান থেকে হাইড্রোজেন এখান থেকে নিবেন, কিন্তু তখন কিন্তু এটা অত বেশি স্টেবল হবে না, যখন এখানে যাবে তখন বেশি স্টেবল হবে, কারণ এটা বেনজাইলিক অ্যাজ ওয়েল এজ টারশিয়ারি। তাহলে কি হলো এখান থেকে এটা মোস্ট স্টেবল কন্ডিশনে এসে পড়লো, আর রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার কোনো দরকার নেই। এবার OH মাইনাসটা এখানে অ্যাড হতে পারবে। তো এই এক্সাম্পলটা মোস্ট ইম্পর্টেন্ট যেখানে আমি আপনাদের একটা হাইড্রেট শিফট দেখালাম। তো হাইড্রেট শিফট কিংবা মিথাইল শিফট কিংবা ফিনাইল শিফট কিংবা বন্ড শিফট ওই সময়ই হবে, মনে রাখবেন যে সময় আপনার the carbocation can get more stabilized by transferring one of the groups or atoms from the neighboring carbon atoms towards itself। দেখুন এখানে নেইবারিং কার্বন অ্যাটম থেকে একটা হাইড্রেট শিফট হওয়ার পরে প্লাসটা এখানে স্টেবল হয়ে গেল, এইভাবে কার্বোক্যাটায়ন স্টেবল হয়। আবার আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই। দেখুন এখানে এই কম্পাউন্ডের মধ্যে আমি অ্যাকোয়াস KOH দিয়েছি, তো ফার্স্ট কেসে কি হয় Cl মাইনাসটা এখান থেকে বেরিয়ে যাবে, কারণ অ্যাকোয়াস পোলার প্রোটিক সলভেন্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হাই। তো এটা এখানে বেরিয়ে গেল, প্লাস চার্জটা এখানে এসে পড়লো। তো এই প্লাস চার্জটাকে স্টেবল করার জন্য এটা তো সেকেন্ডারি কন্ডিশনে আছে, তো এখন এটাকে টারশিয়ারি করতে হবে। টারশিয়ারি করার জন্য এই যে হাইড্রোজেনটা এখানে আছে, এই যে হাইড্রাইড, এখানে হাইড্রোজেনটা যেটা আছে এটাকে হাইড্রাইড বানিয়ে এখান থেকে শিফট করে দেব। তো হাইড্রাইড মানে এই পুরো ইলেকট্রন নিয়ে চলে গেল, তো যে মাত্র এখানে ইলেকট্রন নিয়ে চলে গেল এই প্লাসটা মুভ করে এখানে এসে পড়বে, এই যে এসে পড়লো। এবার দেখুন এই যে প্লাস চার্জটা আছে এটা টারশিয়ারি হয়ে গেল। আমরা জানি টারশিয়ারি কার্বোক্যাটায়ন আপনার সেকেন্ডারি কার্বোক্যাটায়ন থেকে বেশি স্টেবল হয়। তো এই টারশিয়ারি কার্বোক্যাটায়নটার দিকে দেখতে পাবেন এদিকে একটা অ্যালকাইল গ্রুপ, এদিকে একটা অ্যালকাইল গ্রুপ, এদিকে একটা অ্যালকাইল গ্রুপ, এদের প্লাস হাই ইফেক্টের জন্য এই প্লাসটা বেশি স্টেবল। তো এই কম্পাউন্ডের মধ্যে আপনার এই প্লাস চার্জটা অন্য কোনো জায়গায় আপনি খুঁজে পাবেন না যেখানে গেলে এটা আরো স্টেবল হয়। তো দিস ইজ দ্য মোস্ট স্টেবল কন্ডিশন। সো OH মাইনাস অ্যাটাকস হিয়ার, তাহলে এখানে OH জোড়া লাগবে এবং আনসার এটা হবে। অনেকে মনে করেন যে শুধু Cl সরিয়ে OH ঢুকিয়ে দিলে আপনার এই SN1 রিঅ্যাকশন হয়ে যাবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা রং। আপনাদের সবসময় SN1 রিঅ্যাকশনে কিংবা কোথাও যে কোনো কোথাও যদি আপনার কার্বোক্যাটায়ন তৈরি হয়, আপনারা নিশ্চয়ই লক্ষ্য রাখবেন যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা একটা মেজর ফ্যাক্টর। ওকে, ঠিক আছে, তখন নেক্সট দেখছি। এই যে এটা একটা আরেকটা এক্সাম্পল দেখুন, এখানে অ্যাকোয়াস কেওএইচ দেওয়া আছে, তো এটা প্রাইমারিতে আছে। তো অ্যাকোয়াস কেওএইচ যেহেতু দেওয়া আছে এটা SN1ই হবে, কারণ আপনাকে আমি প্রথমেই বলেছিলাম যেহেতু কেওএইচ ডিএমএস ও টিএইচএফ ডিএমএফ দিলে SN2 হয়, অ্যাকোয়াস থাকলে আপনারা জেনারেলি ধরে নিতে পারেন এটা SN1 হবে। তো
তো এখান থেকে Cl বেরিয়ে গেল ওই ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের জন্য জলের। তো প্লাস চার্জটা এখানে তৈরি হলো। তো প্লাসটা এখান থেকে এখানে বেশি স্টেবল। কারণ আপনাদের এখনই বলেছিলাম যে বেঞ্জালিক পজিশনে, যেমন এখানে বেঞ্জালিক পজিশনে কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হয়। এটা আপনাদের ক্লাস 11 এর কনসেপ্ট। তো বেঞ্জালিক পজিশনে যেহেতু বেশি স্টেবল হয়, এই হাইড্রোজেনটা এখান থেকে হাইড্রেট করে এখানে শিফট করে দিলাম। তো প্লাস চার্জটা মুভ হয়ে এখানে চলে গেল। যেই মাত্র এখানে চলে গেল, OH মাইনাসটা এখানেই জোড়া লাগবে। কারণ এটা বেঞ্জালিক পজিশন। দিস ইজ দ্য মোস্ট স্টেবল কন্ডিশন। এখানে থাকলে পরে এই যে প্লাস চার্জটা আছে, এটা এই রিং এর মধ্যে রেজোন্যান্সে টেক পার্ট করবে। আবার মোর ওভার ডিলোকালাইজেশনের জন্য ওর potential এনার্জিও কমে যাবে। তো আমরা জানি এভরিথিং ইন দিস ইউনিভার্স want to be in the lower potential energy and higher the delocalization, lower will be the energy. তাহলে আমরা এখানে যে প্লাস চার্জটা তৈরি হয়েছে এটা মোস্ট স্টেবল। তো মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন বানানোর পরে ওই যে নিউক্লিওফাইলটা এখানে এড করে দেবেন। হয়ে গেল। এখানে ওই জোড়া লেগে গেল। তো এটা SN2 রিঅ্যাকশনের SN1 রিঅ্যাকশনের একটা কিছু এক্সাম্পল। তো আরেকটা একটা ভালো এক্সাম্পল দেখতে পাচ্ছি এখানে আমরা। এটা দেখুন, এটা ইম্পর্টেন্ট আছে অনেক। তো এখানে কি হয়েছে, এই কম্পাউন্ডের মধ্যে অ্যাকুয়াস KOH দেওয়া হয়েছে। যে মাত্র অ্যাকুয়াস KOH দিয়েছেন আপনারা বুঝতে পারছেন যে এখানে SN1 রিঅ্যাকশন হবে। অনেকে কি করেন, এখানে Cl সরিয়ে ডাইরেক্ট OH জোড়া লাগিয়ে দেন। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি? প্রবলেমটা হলো আপনার ক্লাস 11 একটা কনসেপ্ট ছিল বেয়ার অ্যাঙ্গেল স্ট্রেইন থিওরি। তো অ্যাকর্ডিং টু দ্য বেয়ার অ্যাঙ্গেল স্ট্রেইন থিওরি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে কোনো একটি রিং যখন স্ট্রেইন কন্ডিশনে থাকে, যেমন এটা স্ট্রেইন কন্ডিশনে আছে, কেননা আপনার এটা sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম, দুটো হাইড্রোজেন আছে এখানে। আমরা বেয়ার অ্যাঙ্গেল স্ট্রেইন থিওরিতে দেখেছিলাম কোনো একটা sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটমের বন্ড অ্যাঙ্গেল সবসময় 109 ডিগ্রি 28 মিনিট হয়। এটা 1902 তে আপনার ওই ভ্যান টফ এন্ড লাবেল নামে দুজন সায়েন্টিস্ট এটার জন্য ফার্স্ট নোবেল প্রাইজ, দে শেয়ার দ্য ফার্স্ট নোবেল প্রাইজ অফ কেমিস্ট্রি। তো অ্যাকচুয়ালি এতে কি হয়, তো এই রিংটা আপনার স্ট্রেইন কন্ডিশনে আছে, এটাকে বলা হয় অ্যাঙ্গেল স্ট্রেইন। অ্যাঙ্গেল স্ট্রেইন মানে দেখুন, বন্ড অ্যাঙ্গেলটা 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আপনার বন্ড অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? বন্ড অ্যাঙ্গেলটা হলো আপনার 90 ডিগ্রি। তো 109 থেকে আপনার 90 মাইনাস করুন, তাহলে পেয়ে যাবেন যে ডেভিয়েশন আছে আপনার 109 মাইনাস 90, দ্যাট ইজ 19 ডিগ্রি ডেভিয়েশন আছে। তো এটা একটা স্ট্রেইন রিং। তো স্ট্রেইন রিং এর মধ্যে কার্বোক্যাটায়ন কোনোদিন স্টেবল হয় না। তো অনেকে ভাবতে পারেন, দেখুন প্রথমে কি করেছি, Cl এখান থেকে বের করে দিলাম। তো এখানে প্লাস চার্জ হয়ে গেল। তো আপনারা দেখুন যে এখানে হাইড্রোজেন আছে। আপনারা যদি ভাবেন যে আমি এখান থেকে এখানে নিয়ে আসবো এটাকে, এটা জীবনও হবে না। কারণ আপনার এখানে যে প্লাস চার্জটা আসবে এটা আনস্টেবল হয়ে যাবে। কারণ স্ট্রেইন রিং এর উপর কোনোদিন প্লাস চার্জ স্টেবল হয় না। সেই কারণে কি হলো, এখান থেকে রিং এক্সপানশন হবে। এটা মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস। রিং এক্সপানশন কিভাবে হবে? এখন দেখুন, এই বন্ডটাকে যে এখানে জোড়া লাগানো আছে, এটাকে আমি এখান থেকে খুলে দিলাম। খুলে এইখান থেকে নিয়ে এই বন্ডটাকে শিফট করলাম এই জায়গাতে। দেখুন, এই কার্বনের ভ্যালেন্সি যেইমাত্র এই বন্ডটা সরিয়ে আমি এখান থেকে এখানে নিলাম, এই কার্বনের ভ্যালেন্সিটা কিন্তু স্যাটিসফাই হয়ে যাবে। কিন্তু এই কার্বনের ভ্যালেন্সি কিন্তু কমে যাবে। কারণ এখানে একটা হাইড্রোজেন আছে। এখানে ভ্যালেন্সি কত ছিল? ১, ২, ৩, একটা হাইড্রোজেন আছে, ৪ ছিল। কিন্তু যেইমাত্র এই বন্ডটাকে আমি এখান থেকে খুলে এখানে নিয়ে গেলাম, তাহলে কার্বনের ভ্যালেন্সি কত হয়ে গেল? কার্বনের ভ্যালেন্সি হয়ে গেল ৩। তাহলে এই রিংটা এখন বড় হয়ে যাবে। দেখুন, 1 মেম্বার, 2 মেম্বার, 3 মেম্বার, 4 মেম্বার, 5 মেম্বার। 5 মেম্বার রিং হলো একটা। প্লাস চার্জ একটা যেকোনো জায়গায় দিতে পারেন। কারণ কোনো জায়গাতে কোনো সাবস্টিটিউশন নেই। দিলাম প্লাস চার্জ একটা, আসলে প্লাসটা এখানে প্রডিউস হয়েছে। তো যেই মাত্র প্লাসটা এখানে প্রডিউস হয়েছে, রিং এর সাইজ হয়ে গেল 5 মেম্বার। 5 মেম্বার রিংস আপনারা জানেন, যেহেতু অ্যাঙ্গেল স্ট্রেইন থিওরি তে আ বলা আছে লোয়ার দ্য ডেভিয়েশন, হায়ার ইজ দ্য স্টেবিলিটি। তো 5 মেম্বার রিং এর বন্ড অ্যাঙ্গেল 160 ডিগ্রির কাছাকাছি হয়। তো 109 থেকে শুধুমাত্র 2 ডিগ্রি ডেভিয়েশন আছে। তো 5 member rings are more stable than the 4 member rings. Everything in this universe want to be more stable. দেখুন, এই রিংটা আপনার এখানে স্ট্রেন কন্ডিশনে ছিল। এটা চাচ্ছে আপনার রিং স্ট্রেনটাকে আপনার রিলিজ করার জন্য। সেই কারণে এটা রিং এক্সপান্ড হয়ে 5 মেম্বার রিং তৈরি করেছে। তো এখানে একটা প্লাস চার্জ তৈরি হলো। OH মাইনাসটা ওইখানে এড হয়ে যাবে। তাহলে এই হলো স্ট্রাকচার। তো SN1 রিঅ্যাকশনের মোস্ট ইম্পোর্টেন্ট টপিকটা আপনার মনে রাখবেন। আমি একটা সামারাইজ করে দিচ্ছি আপনাদের। সবসময় মনে রাখতে হবে যে SN1 রিঅ্যাকশনে পোলার প্রোটিক সলভেন্ট ইউজ হয়। আর SN1 রিঅ্যাকশনের মধ্যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি বেশি হলে SN1 রিঅ্যাকশন হবে। কার্বোক্যাটায়ন যখনই তৈরি হবে, যেকোনো জায়গায় তৈরি হবে, এটা শুধু SN1 এর জন্য না, যেকোনো জায়গায় তৈরি হবে, আপনারা ১ম এ লক্ষ্য রাখবেন কার্বোক্যাটায়নটা কি আরো স্টেবল হতে পারে ওই কম্পাউন্ডের মধ্যে? যদি হতে পারে তাহলে আপনারা এখান থেকে মিথাইল শিফট, হাইড্রাইড শিফট, ফিনাইল শিফট অথবা বন্ড শিফট করে কার্বোক্যাটায়নটাকে স্টেবল করবেন। তারপরে ওইখানে আপনার নিউক্লিওফাইল এডিশন করবেন। আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, SN1 রিঅ্যাকশনে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের মধ্যে যদি SN1 রিঅ্যাকশন হয়, তাহলে রিঅ্যাকশনটা সবসময় আপনার
আ রেসিমিক মিক্সচার তৈরি করবে, যেটা আপনার অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। সো এখানেই আমি আমার এই SN1 রিঅ্যাকশন এর যে লেকচারটা আছে এটা শেষ করছি। তো কিছু প্রবলেম হলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর কিছুদিনের মধ্যে আমি আম আ স্টিরিওকেমিস্ট্রি সম্পর্কে একটি ক্লাস শুরু করতে যাচ্ছি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আমি প্রায়শই নতুন কিছু ভিডিও আপলোড করি। যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা ক্লিক করে দিন, তাহলে আপনারা নতুন ভিডিওগুলির নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন। তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং নেক্সট ভিডিওতে আপনাদের আসার জন্য আমন্ত্রণ জানালাম। থ্যাংক ইউ।